173 ধারা, অর্থাৎ পুলিশ প্রতিবেদন, অভিযোগপত্র, চার্জশিট ইত্যাদি বিষয় নিয়ে। তো ফৌজদারি কার্যবিধির 173 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের, বিশেষ করে ফৌজদারি কার্যবিধির জন্য। কারণ আপনার 174-এ যখন মামলা রুজু হয়, এটার নিষ্পত্তি ঘটে আপনার এই 173-এ এসে, অর্থাৎ থানা থেকে আপনার চার্জশিট বা ফাইনাল রিপোর্টের মাধ্যমে তদন্ত কার্যক্রম কোনো রকম শেষ হয়, তারপরে বিচার প্রক্রিয়া শুরু হয় কোর্টে গিয়ে। তো ক্লাসের আগে আমাদের যথারীতি পূর্বের যে ক্লাসটি থাকে, অর্থাৎ গত ক্লাসের যে আলোচনা, গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কেস ডায়েরি নিয়ে, তাই না? কেস ডায়েরির একদম A to Z বিস্তারিত আমরা আলোচনা করছি। ফৌজদারি কার্যবিধির 172 ধারা এবং তার সাথে প্রবিধান পড়ছি আমরা তিনটা: 68, 263 এবং 264। এই তিনটা প্রবিধান আর ফৌজদারি কার্যবিধির 172, এই চারটা জায়গাতে মূলত আমাদের কেস ডায়েরি সম্পর্কে আলোচনা করা আছে। এছাড়াও আপনারা 400 ঘরে খুঁজলে কোর্ট পুলিশের কার্যক্রম পাবেন, 600 ঘরে খুঁজলে আপনারা সিআইডি কার্যক্রম পাবেন আপনার এই কেস ডায়েরি নিয়ে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 173 ধারা। মনে রাখবেন 173, কিন্তু 173-এর পরে কিন্তু আরো দুইটা 173 আছে। কিরকম? 173 ক এবং 173 খ, এই নামে কিন্তু আরো দুইটা ধারা আছে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করতেছি এইটা হইলো শুধুমাত্র 173, সিঙ্গেল 173, এটার সাথে কোনো ক খ নাই। বুঝতে পারছেন? আজকে যেটা আমরা আলোচনা করতেছি এইটা হলো ফৌজদারি কার্যবিধির 173, মানে সিঙ্গেল 73, 173 যার সাথে ক খ নাই। ক্লিয়ার? 173 খুব ইম্পর্টেন্ট। আমাদের 2025 সালের যে প্রথম সংশোধনী হয়, এই প্রথম সংশোধনীর মাধ্যমে আপনার 173 ক যুক্ত হয়। পরে আপনার দ্বিতীয় সংশোধনী হয়, দ্বিতীয় সংশোধনীতে আপনার অনেকগুলো বিষয় যুক্ত হয়, এর ভিতর উল্লেখযোগ্য 173-এর খ, 173 খ, এর না, 173 খ। তো আমরা প্রথমেই আলোচনা করতে যাচ্ছি যে পুলিশ প্রতিবেদন নিয়ে। দেখেন পুলিশ প্রতিবেদন জিনিসটা কি, আমরা যদি আগে না বুঝি তাহলে আইন পড়ে কোনো লাভ নাই। আগে আমি ধারণা দেই যে আমরা কি বিষয়ে আলোচনা করব, তারপরে আমরা আইনের জগতে প্রবেশ করি। আচ্ছা ক্লাস, পুলিশ প্রতিবেদনটা হইলো, আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কি হয়? ফৌজদারি কার্যবিধির 154 ধারায় থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে কি হয়? মামলা রুজু হয়। পরে তদন্তকারী কর্মকর্তা কি করেন? তদন্ত করেন। কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 156 ধারায় এটা তদন্ত করেন, তাই না? এই যে তদন্ত যে করেন, এই তদন্ত কি আজীবন চলবে? আজীবন? আজীবন তো চলবে না। যেহেতু আজীবন চলবে না, একটা সময়ে গিয়ে আপনার এই তদন্ত নিষ্পত্তি হবে। তাহলে এই যে তদন্তটা যে নিষ্পত্তি হবে, একটা প্রতিবেদনের মাধ্যমে নিষ্পত্তি হবে, তা এই যে প্রতিবেদনের মাধ্যমে নিষ্পত্তি হবে, এই প্রতিবেদনটার নাম কি? এই প্রতিবেদনটার নামই হচ্ছে গিয়ে পুলিশ প্রতিবেদন। এই পুলিশ প্রতিবেদন দুই রকমের হতে পারে। খেয়াল করেন কথাগুলো, পরে আমরা ধারার দিকে যাচ্ছি। পুলিশ প্রতিবেদন আপনার দুই রকমের হতে পারে। এক হইল যখন তদন্ত করা হইল আসামির বিরুদ্ধে, আসামির সঠিক নাম ঠিকানা সহ আপনার আমলযোগ্য অপরাধের তথ্য পাওয়া গেল এবং এটা সাক্ষ্য প্রমাণ আছে, তখন পুলিশ অফিসার ওই আসামির বিচার প্রার্থনা করে একটা প্রতিবেদন দেন। এটার নাম হয় কি? অভিযোগপত্র। তাহলে এটা হলো এক ধরনের পুলিশ প্রতিবেদন। আরেক ধরনের পুলিশ প্রতিবেদন আছে, সেটা হলো মামলা তদন্ত করলাম কিন্তু সাক্ষ্য প্রমাণ পাইলাম না প্রতিষ্ঠিত করার মতো, অর্থাৎ চার্জশিট দিতে আমরা পারতাছি না, তাহলে রিপোর্ট একটা দিতে হবে। চার্জশিট যে ক্ষেত্রে দেওয়া যায় না, এই ক্ষেত্রে যে রিপোর্টটা দিতে হয় সেটার নামই হইলো ফাইনাল রিপোর্ট। সেটার নাম কি? সেটার নাম হলো ফাইনাল রিপোর্ট। এই যে ফাইনাল রিপোর্টটা দিবে, এই ফাইনাল রিপোর্টের মাধ্যমে আসামির কি চাওয়া হয়? আসামির সাধারণত অব্যাহতি চাওয়া হয়। আবার অনেক সময় আসামি অজ্ঞাত, কেউ জানেই না, তখন চূড়ান্ত রিপোর্ট সত্য, কে বা কারা ঘটাইছে, এরকম হতে পারে। আবার অনেক সময় ঘটনার ভুল বোঝাবুঝি হতে পারে। অনেক সময় মনে করেন যে আপনার ঘটনা এক আইনে, মামলা রুজু করে লাইছে ওসি সাহেব আরেক আইনে। এই যে কারণগুলো, এই কারণগুলোর কারণে চার্জশিট দেওয়া যায় না, মামলাটাকে ফাইনাল রিপোর্ট দিতে হয়। এক এক ঘটনার ক্ষেত্রে এক এক রকম ফাইনাল রিপোর্ট দিতে হয়। ফাইনাল রিপোর্ট আমাদের কয় প্রকারের? ফাইনাল রিপোর্ট 5 প্রকারের আছে। কয় প্রকারের? 5 প্রকারের। আর অভিযোগপত্র দিতে হয় আসামির বিচার প্রার্থনা করে। অভিযোগপত্রই এটার ক্লাসিফিকেশন নাই।
তবে এটার ক্ষেত্রে আপনার একটা বিষয় প্রচলিত আছে যে একবার যদি আপনি তদন্ত করে প্রতিবেদন দিয়ে দেন, এই মামলায় যদি দ্বিতীয়বার আবার প্রতিবেদন যায় তাহলে সেটা সম্পূরক অভিযোগপত্র। যদি একবার অভিযোগপত্র হয়, দ্বিতীয়বার যদি কোনো কারণে তদন্ত আসলো, পুনঃ তদন্ত, অধিকতর তদন্ত যে নামে ডাকেন না কেন কাজ একই, আবার যদি রিপোর্ট যায় ওই চার্জশিটই, তাহলে একটার পরে যতগুলো চার্জশিট দেওয়া হবে সবগুলোই হলো কি সম্পূরক চার্জশিট। কি চার্জশিট? সম্পূরক চার্জশিট। একটা মামলায় আপনি চার্জশিট দিয়ে দিলেন, আসামি পলাতক ছিল। আসামি কি ছিল? আসামি ছিল পলাতক। আসামি যদি পলাতক থাকে তাহলে তো আমরা কি করতে পারি না, আসামিকে বিচারে সোপর্দ করতে পারি না। যেহেতু আসামি পলাতক, এরপরে আপনার রিপোর্ট, আপনার চার্জশিট দিয়ে ফেলছেন, চার্জশিট আপনি দিয়ে ফেলছেন, দিয়ে ফেলার পরে আসামিকে পাওয়া গেছে, আসামিকে পাওয়া গেছে, এখন কি আসামিকে আপনি ধরবেন কিনা? আসামি আপনি ধরবেন কিনা? আইনে বলা আছে আপনি তদন্ত করতে পারেন, আপনি আরো রিপোর্ট দিতে পারেন, ধরে আপনি আরেকটা রিপোর্ট দিতে পারেন। কিন্তু বাস্তবে আমি জীবনেও দেখছি না চার্জশিট দেওয়ার পরে আসামি ধরতে। কিন্তু আইনে বলা আছে যে আপনি রিপোর্ট দিছেন তো কি হয়েছে, আপনার রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে আপনার এটা তদন্তে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তদন্তে কি হবে না? তদন্তে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এবার আমরা যদি যাই আইনগত যে বিষয় বর্ণনা, সেই বর্ণনাতে, আমরা এবার বর্ণনাতে যাই। এই দেখেন পুলিশ প্রতিবেদন আমরা এখানে বের করছি, স্লাইড। এক উপধারায় কি বলছে? পুলিশ অফিসার বিলম্ব না করে তদন্ত সমাপ্ত করবেন, করলাম। এবং অফিসার ইনচার্জ, তো পরেরটা হলো ওসির দায়িত্ব নিয়ে গেছে। অফিসার ইনচার্জ একের ক সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট নির্ধারিত ফর্মে পক্ষসমূহের নাম, ওই যে বাদী বিবাদী আর কি, সংবাদের প্রকৃতি মানে এজাহারের যে সংক্ষিপ্ত বর্ণনা আর কি, ঘটনার পরিস্থিতি মানে আমরা কি পাইছি তদন্ত করে, আসামিদের নাম, আসামি গ্রেপ্তার হয়ে থাকলে হেফাজতে প্রেরণ করা হয়েছিল কিনা, জামিনে আছে কিনা, বা মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছিল কিনা ইত্যাদি উল্লেখপূর্বক একটি রিপোর্ট দিতে হবে। এই রিপোর্টটার নামই কি? পুলিশ প্রতিবেদন। খ অভিযোগকারী বা সংবাদদাতাকে নির্ধারিত ফর্মে তদন্তের ফলাফল জানাতে হবে। কি জানাতে হবে? তদন্তের ফলাফল কাকে জানাতে হবে? অভিযোগকারী বা সংবাদদাতাকে জানাতে হবে। খেয়াল রাখছেন তো? 173 একের ক এবং খ কিন্তু আমরা পড়লাম। 173-এর 2-এ কি বলছে? যখন ফৌজদারি কার্যবিধির 158 ধারা মোতাবেক পুলিশের ঊর্ধ্বতন অফিসারকে নিয়োগ করা হয়, মানে আমাদের যে দেখবেন যে থানার চাইতে ঊর্ধ্বতন অফিসার কে হতে পারে? সার্কেল। তো ওনাদেরকে যখন নিয়োগ করা হয় তখন সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারিত ক্ষেত্রসমূহে উক্ত বিচারের মাধ্যমে রিপোর্ট পেশ করতে হবে এবং তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ সাপেক্ষে থানার অফিসার ইনচার্জকে আরও তদন্তের নির্দেশ দিতে পারেন। তার মানে এরকম অফিসার নিয়োজিত করা হবে, তিনি আপনার দেখা গেছে যে ওই রিপোর্টে তার মতামত লিখে তিনি কোর্টে পেশ করবেন। তিনি আবার এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের যখন আদেশ দিবেন সেই ম্যাজিস্ট্রেটের আদেশ সাপেক্ষে তিনি অফিসার ইনচার্জকে তদন্তের আপনার নির্দেশ দিতে পারেন। একটা তো হলো রিপোর্ট দিতে হবে, যেটা 158 ধারায় যারা পুলিশ অফিসার ছিল আপনার দেখা গেছে যে তাদের মাধ্যমে আপনার রিপোর্টটা দিতে হবে। অর্থাৎ যদি সহজ ভাষায় আমরা একদম বলি, এটা হলো আমাদের সার্কেল অফিসারের মাধ্যমে রিপোর্ট পেশ করতে হবে এবং তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ সাপেক্ষে থানার অফিসার ইনচার্জকে আরও তদন্তের নির্দেশ দিতে পারেন। তার মানে তখন সার্কেল অফিসার আরও অফিসার ইনচার্জকে আরও কি করতে পারেন? তদন্তের নির্দেশ দিতে পারেন। দুই, দুইয়ের তো গেলই। তিন, পুলিশ রিপোর্টে যদি দেখা যায় আসামিকে তার নিজ মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে, তবে আসামিকে মুচলেকা হতে অব্যাহতি দেওয়ার বা উপযুক্ত অন্য যে কোনো আদেশ দিতে পারবেন। এখন এই যে আমরা দেখছি তো অনেক সময় যে আসামিকে মুচলেকায় কি করা হয়? ছাড়ে দেওয়া যায়। কারণ পুলিশ রিপোর্টে যদি দেখা যায় আসামিকে তার নিজ মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে,
তবে আসামিকে মুচলেকাতে অব্যাহতি দেওয়ার বা উপযুক্ত অন্য কোনো আদেশ দিতে পারবেন। এখন ম্যাজিস্ট্রেট কি করবেন, যে যখন দেখবেন যে তাকে জামিনে দিছিল, এখন ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে এই আসামিকে কি করবেন, এই যে তার যে মুচলেকা ছিল এই মুচলেকা থেকে অব্যাহতি দিয়ে দিবেন। অথবা তিনি যদি মনে করেন যে অন্য কোনো আদেশ দিবেন, সেই আদেশটাও আদালত কি করেন আপনার দিতে পারেন। 3 কতে দেখেন কি ঢুকানো হয়েছে, 3 কতে বলতেছে যে ক্ষেত্রে রিপোর্ট 170 ধারার বিধান প্রযোজ্য হয়। এর মানেটা কি? 170 ধারা রিপোর্টের মানে কি? যখন মামলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হয়, যখন আমরা কিন্তু 2 দিন আগে কিন্তু ক্লাসটা করছি, এই যে 168 থেকে যে 171 পড়লাম, ওইখানে আমরা 170-এ পড়ছি না, যে মামলা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোথায় প্রেরণ করতে হবে, কোর্টে। তাহলে 170 ধারার বিধান প্রযোজ্য হয় মানে আসামির বিচার হচ্ছে, বুঝছেন? আসামির কিন্তু এখন অব্যাহতি দিচ্ছে না। 170 ধারার মানে কি, যে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে কোর্টে প্রেরণ করতে হবে, তার মানে বিচার। যে ক্ষেত্রে রিপোর্ট 170 ধারার বিধান প্রযোজ্য হয় মানে যখন পানিশমেন্ট দেওয়া হবে এই ধরনের আর কি কার্যক্রম, মানে বিচার করা হয়, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তার রিপোর্টের সাথে ম্যাজিস্ট্রেটের নিকট দলিলপত্রগুলো দিতে পারবেন। তার মানে যখন আপনি চার্জশিট দিবেন, খেয়াল করছেন এক কথায়, যখন আপনি চার্জশিট দিবেন চার্জশিটের সাথে আপনি নিম্নলিখিত ক খ যে বিষয়গুলো আছে আপনার, এই ক খ বিষয়গুলো আপনি সাথে দিতে পারবেন। তো কি কি এখানে বলছে দেখেন, কতে বলছে তদন্তের সময় যে সমস্ত দলিল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছিল সেগুলো ছাড়া অভিযোগকারী পক্ষ যে সমস্ত দলিলের উপর নির্ভর করতে ইচ্ছুক। তার মানে অভিযোগকারী পক্ষ যদি কোনো দলিলপত্র আইনা দারোগার কাছে পেশ করে, স্যার এইগুলো এইগুলো আমাদের পক্ষে কাজ করবে স্যার, এই যে দেখেন স্যার প্রমাণ, তাহলে দারোগার কিন্তু ওই জিনিসগুলো জব্দ করে হেফাজতে নিয়ে তারপর কিন্তু কোর্টে পাঠানোর কথা। কারণ কি, এই যে দেখেন 3-এর কতে বলছে যে তদন্তের সময় যে সমস্ত দলিল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছিল সেগুলো ছাড়া অভিযোগকারী পক্ষ যে সমস্ত দলিলের উপর নির্ভর করে করতে ইচ্ছুক ওইগুলো পাঠাইতে হবে। তার মানে তারা যদি একটা কিছু ডকুমেন্ট আইনা দেয়, একটা সার্টিফিকেট আইনা দেয়, বা কোনো বার্থ সার্টিফিকেট বা কোনো শিক্ষামূলক সার্টিফিকেট আইনা দেয়, এইগুলো তারা যদি মনে করে যে এটা তারা কোনো সুযোগ সুবিধা পাবে, তারা যদি এটা মনে করে আপনার কাছে জমা দেয়, তাহলে আপনার কাছ কিন্তু সেটাকে কোর্টে প্রেরণ করা কার কাজ? তদন্তকারী কর্মকর্তার কাজ। এটা হলো 3-এর ক। খ উপবিধি এখানে বলতেছে যখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল 161 ধারার উপধারা 3 অনুযায়ী যে সকল ব্যক্তির লিখিত বিবৃতি যাদের অভিযোগকারী পক্ষ সাক্ষী হিসেবে জবানবন্দি করতে চায়, তার মানে কথা হলো একটা, আপনি যে সাক্ষীদের জবানবন্দি নিছিলেন এই জবানবন্দিগুলো সাথে দিয়ে দিবেন। অর্থাৎ যে সমস্ত আপনার দলিলের উপর ডিপেন্ড করতে চাই আপনার একটা পক্ষ, তাদেরকে ওই বিষয়গুলো যুক্ত করে সাথে দিয়ে দিবেন। খতে এসে বলতেছে যে আপনার যারা জবানবন্দি দিয়েছিল সেই জবানবন্দিগুলো সাথে আপনার দিয়ে দিতে হবে। 3 খ এখানে বলতেছে উপধারা 1 অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর পর এই ধারার কোনো বিধান তদন্তের অন্তরায় হবে না। ভালো করে শুনেন কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপনার উপধারা 3 খ। এখানে বলতেছে এক উপধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর পর, মানে আমরা যখন মামলাটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবো, পাঠানোর পর এই ধারার কোনো বিধান তদন্তের অন্তরায় হবে না। তার মানে আপনি চার্জশিট দিয়ে দিচ্ছেন দেখে যে আপনার তদন্ত শেষ, জিনিসটি এরকম না। আপনি অবশ্যই তদন্ত করতে পারেন, এবং তদন্তের পরে যদি আপনার কাছে মনে হয় যে অফিসার ইনচার্জ মৌখিক বা লিখিত দলিলপত্র দ্বারা সমর্থিত আরও সাক্ষ্য সংগ্রহ করে থাকলে তিনি তার নির্ধারিত ফর্মে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তার মানে এটা ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু সেটা প্রেরণ করতে হইব। বোঝা গেছে? যতদূর সম্ভব 1 উপধারা হতে 3 ক প্রযোজ্য হবে যেভাবে উপধারা 1-এর রিপোর্ট প্রযোজ্য হয়। এতগুলো লাগবে না, হিবিজিবি লাগবে না, হিবিজিবি করলে আর মাথা নষ্ট হয়ে যায়। সহজ কথা হইলো, আপনি তদন্ত করে ফেলছেন, এরপরেও যদি আপনি কোনো ক্লু পান, সেই ক্লুটা বিচারিক কার্যক্রমে মনে করেন সহজ হবে, তখন আপনি কি করবেন? আরো একটা সম্পূরক রিপোর্ট আপনি দিতে পারবেন। আমি আপনাদেরকে একটু আগে বলছি না সাধারণ ভাষায়, এটা এখন আপনারা কোথায় পাইলেন? 3 খতে কিন্তু পাইলেন যে
আপনার কোনো সমস্যা নাই, আপনি তদন্ত করতেছেন, আপনি এবার আবার রিপোর্ট আপনি দিয়ে দিতে পারবেন, সহজ ভাষায় শিখলে এই পর্যন্ত। তারপরে হলো 4, 4-এর যে বিষয়টা আমাদের 173-এর 4-এ, তো এখানে বলতেছে আসামি আবেদন করলে তদন্ত বা বিচার আরম্ভ হওয়ার পূর্বে, ভালো করে খেয়াল করেন, আসামি আবেদন করলে তদন্ত বা বিচার আরম্ভ হওয়ার পূর্বে তাকে এই ধারা অনুসারে প্রেরিত রিপোর্টের নকল সরবরাহ করতে হবে। তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট কোনো বিশেষ কারণে বিনামূল্যে সরবরাহ করা উপযুক্ত মনে করলে তার জন্য তিনি খরচ নিতে পারবেন। মানে এখানে বলতেছে যে আসামি যখন আবেদন করবে তখন কি তিনি ডকুমেন্ট পাবেন কিনা? হ্যাঁ, আসামি তখন কি পাবেন, তিনি সেটা আপনার ডকুমেন্ট তিনি পাইতে পারেন। অবশ্যই তিনি কি করবেন, একটা ডকুমেন্ট পাবেন। তো এই ক্ষেত্রে আপনার খরচের বিষয়টা যেটা, এই ক্ষেত্রে ডিপেন্ড করতেছে একজন ম্যাজিস্ট্রেটের উপর। তিনি যদি মনে করেন বিনামূল্যে আসামিকে দেওয়া উচিত, তিনি বিনামূল্যে আসামিকে দিবেন। আর যদি তিনি মনে করেন যে না, এটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি তিনি নেবেন, তিনি সেটা নিতে পারেন। আমরা একটা চিত্র দ্বারা যদি দেখি, এই চিত্রটা দেখানো হচ্ছে এই যে আমাদের পুলিশ প্রতিবেদন, মাঝখানে অভিযোগপত্র, এই যে এই পাশে অভিযোগপত্র, এই পাশে চূড়ান্ত রিপোর্ট। এখন আমি যদি আরেকটা স্লাইড আপনাদের দেখাই, পুলিশ প্রতিবেদনের এটা ভগ্নাংশটা সহ দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন পুলিশ প্রতিবেদন যেটা, এটার আপনার দুই দিকে ভাগ হয়েছে, এক পাশে অভিযোগপত্র, এক পাশে চূড়ান্ত রিপোর্ট। চূড়ান্ত রিপোর্ট আবার 5 ভাগে ভাগ হয়েছে, সত্য মিথ্যা, অধর্তব্য, তথ্যগত ভুল, আইনগত ভুল। এই পাশে অভিযোগপত্রের ক্ষেত্রে একটা হলো নিয়মিত অভিযোগপত্র, আমরা থানা থেকে যেরকম ভাবে দেই। তারপর একটা হলো সম্পূর্ণ অভিযোগপত্র, যখন আদালতের নির্দেশে আবার তদন্ত করে আবারই চার্জশিট দিতে হয়, সেটা হলো সম্পূরক চার্জশিট বা সম্পূরক অভিযোগপত্র। এরপর হলো দোষীপত্র। দোষীপত্র হলো যখন কোনো কিশোর অপরাধী থাকে, খেয়াল করেন, যখন কোনো কিশোর অপরাধী থাকে তাদের ক্ষেত্রে এই দোষীপত্র দিতে হয়। এখন এই যে সম্পূরক বা দোষীপত্র, এগুলো কিন্তু স্পেসিফিকলি যদি আইন ধরেন বা কোন আইনের কোন ধারায় একথা বলা আছে, এভাবে কিন্তু আমাদের বোঝা মুশকিল। আমাদের এই বাক্য গঠন প্রক্রিয়া থেকে আমরা এগুলো ধরে নিব। যেহেতু তদন্তের অন্তরায় হবে না, তদন্ত আমরা করতে পারি, করে তো আবার রিপোর্ট দিতে হবে, তাহলে এক মামলা যদি পরের বার রিপোর্ট দিতে হয় সেটা সম্পূরক রিপোর্ট হয় আর কি। এই যে এখানে এই 4টা দেওয়া আছে। তো চূড়ান্ত রিপোর্ট সত্য মিথ্যা, আইনগত ভুল, তথ্যগত ভুল, এই অধর্তব্য। সত্য হইল কোন ধরনের ফাইনাল রিপোর্ট জানেন, মানে একটা ঘটনা ঘটছে, খুন হয়েছে, খুন তো হয়েছে এটা সত্য, কিন্তু কে বা কারা খুন করছে এটা আপনার 12 বছর তদন্ত করে কোনো পাইলো না, তখন এটা চূড়ান্ত রিপোর্ট সত্য। ভবিষ্যতে পাওয়া গেলে জাগানো হবে, এই মামলা আবেদন করা হবে। চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, মানে একটা অভিযোগ করছে, টোটালটাই মিথ্যা, একটা বানোয়াট একটা অভিযোগ, এই বিষয়ে বাদী কোনো ভিকটিম কোনোভাবে জড়িতই না, তার এক্ষেত্রে একটা ফাঁসানো হয়েছে, তখন ওই সকল মামলায় চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দিতে হয় এবং বাদীর বিরুদ্ধে শাস্তি প্রার্থনা করা লাগে। 3, চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল। মনে করেন একটা ছেলে, ছোট ছেলে বাড়ি থেকে রাগ করে গেছে, ধরে নিয়েছে যে প্রতিবেশী তারা মায়েরা লাশ গুম করে লেছে, এই ধরনের এই ধরনের যে বিষয়গুলো যায়, পরবর্তীতে দেখা গেছে ওই বাচ্চা এসে হাজির, এটাকে বলা হয় চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল। 4 নাম্বার চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, যে এক আইনে হওয়ার কথা আরেক আইনে হয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে ফাইনাল, ওইটা আপনার ফাইনাল রিপোর্ট দিতে হবে, আইনগত ভুল দিয়ে নতুন করে আবার মামলা রুজু করতে হবে। 5, চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য। মনে করেন অনেক 10-12টা অভিযোগ আনছে, কিন্তু মনে করেন গিয়ে টিকবো কয়টা, একটা, টিকবো কয়টা, একটা। সেটা কি সেটা কি চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য, অপরাধের বিষয়টা টিকবে, অন্য কিছু টিকবে না, এটা হলো চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য। আর বাকিগুলো তো আপনার জানেনই, ওইগুলো তো চার্জশিটের বিষয় তো বললাম। তো আমাদের পুলিশ প্রতিবেদন কিন্তু এই পর্যন্তই, তবে 173 ক এবং খ কিন্তু আমাদের বাকি আছে, এটা এই বিষয়ের সাথে যায় না, এই জন্য আমরা সেটা আলাদাভাবে পড়বো। প্লিজ কারছেন তদন্ত শেষে কোর্টকে জানাবেন না, তদন্ত শেষে কোর্টকে জানাতে হলে লিখিতভাবে জানাতে হবে, এই জানানোর নামই হইলো কি, পুলিশ প্রতিবেদন। সোহেল। ওই যে চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল স্যার,
স্যার ওই মামলাতে মনে করেন স্যার যে আসামি দোষী আছে স্যার, কিন্তু হুম। আইনটা অন্য ধারায় হবে, মানে অন্য আইনে হবে। সেই ক্ষেত্রে কি করণীয় হবে স্যার? এটা কি ফাইনাল রিপোর্ট হবে হ্যাঁ হ্যাঁ, নাকি ফাইনাল স্যার? রিপোর্ট একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই আপনার, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শাস্তি আছে, আছে কিনা? জি স্যার। পেনাল কোডে 376 কি? শাস্তি স্যার। কিসের শাস্তি? ধর্ষণের শাস্তি স্যার। হ্যাঁ, ধর্ষণের শাস্তি। এখন ওসি সাহেব কোনো কারণে মনে করেন, মানে তিনি জানা নাই যে নতুন একটা আইন আছে। কি আইন? নারী ও শিশু নারী নির্যাতন শিশু। দমন আইন। তিনি এটা জানেন না কোনো কারণে, মনে করেন এটা আমাদের বোঝার জন্য আর কি। জি স্যার। এখন যখন এই ধরনের অভিযোগ আসছে, ওসি সাহেব তো 376 ধারায় মামলা নিয়ে বসে রয়েছে, তদন্ত জি করবে। স্যার। হঠাৎ করে একজন ভুল ধরা দিয়েছে, স্যার মামলা তো রেকর্ডে ভুল হয়েছে। কি রেকর্ডের ভুল হয়েছে? স্যার মামলা হওয়ার কথা তো নারী শিশু আইনে, আপনি তো পেনাল কোডে মামলা রুজু করে বলছেন। তো আর কি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই রাতের মধ্যেই ওই মামলার তদন্ত শেষ, তদন্ত রিপোর্ট কি দিবে? আইনগত ভুল স্যার। আইনগত ভুল দিয়ে সাইডে আপনার কি করবে? নতুন করে একটা মামলা রুজু করবে। অপরাধ প্রমাণিত হোক বা না হোক, উভয় ক্ষেত্রে দেওয়া যায় না স্যার? একটা হইলো রিপোর্ট দুই ধরনের, একটা চার্জশিট, একটা ফাইনাল রিপোর্ট, দুইটা জি মিলায় হইলো পুলিশ রিপোর্ট, তাই না? জি জি, এইটাই জানা স্যার, এইটাই জানার জন্য স্যার। বিচার প্রার্থনা করে যেটা দেওয়া হয় এটার নাম কি? এটার নাম চার্জশিট স্যার। চার্জশিট। আর যেটা অব্যাহতি চাই দেওয়া হয়, ফাইনাল রিপোর্ট স্যার। চার্জশিটের ভিতরেও কিন্তু অব্যাহতি চাওয়া যায়, জানেন? জি জি স্যার। মনে করেন 10 জন আসামি, কয়জন? জি স্যার, 10 জন স্যার। 10 জন। দুইজনের বিরুদ্ধে ঠিক আছে, বাকি 8টারে ইচ্ছা করে এমনি নাম দিছে, হয় না? গ্রামে গঞ্জে জন মামলাটি করে ভাই, ইচ্ছা করে কিন্তু শুধু শুধু হয়রানি করার জন্য নিরীহ মানুষের লোক নাম দেয়, দেয় না? জি স্যার, দেয়। এই যে দিল, এই যে দিল নিরীহ মানুষজনের নাম, জি- আহ, তাদের তাদের কি বিচার চাইবেন? আপনি দারোগা হিসাবে বলেন, না চাইতে পারেন? স্যার, তারা তো তাদের অপরাধী না স্যার। আর যে দুজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাইছেন তাদের বিচার চাইবেন কি চাইবেন না? অবশ্যই চাইবে স্যার, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে স্যার। চাকরি দেওয়া হবে। চার্জশিটের ভিতরে লেখা থাকবে এদের শাস্তি আর এদের অব্যাহতি। এই যে মামলা যখন অধিকতর তদন্ত দেয়, সেক্ষেত্রে স্যার ওই যে আগে চার্জশিট দিলে পরবর্তীতে কি চার্জশিট দেওয়া যায় কিনা বা না দেওয়া, এর বিধানটা কি এটা আমি জানার বলি জন্য স্যার। আপনারা 50 বার চার্জশিট দিবেন, কোনো সমস্যা নাই। 50 জন তার কথা তদন্ত করতেছে, 50 বার দিবে, কোনো সমস্যা নাই। না চার্জশিট না, সরি স্যার, আমি ভুল বলছি। অর্থাৎ ফাইনাল রিপোর্ট দেওয়া যাবে কিনা বা এরকম কিছু হ্যাঁ, করা কোনো যাবে? সমস্যা নাই তো। মনে করেন যে এক দারোগা দুর্নীতি করছে, তদন্ত করার করার দুর্নীতি করিয়া আপনার যেটা চার্জশিট হয় না এটারও জোর করে চার্জশিট বানায় চার্জশিট দিয়ে গেছে। কারণ আদালত এটা আবার তদন্ত দিছে, পুনঃ তদন্ত। এখন আপনি তদন্ত করে দেখলেন যে এটা ফাইনাল রিপোর্ট দেওয়ার মতো না, এটা চার্জশিট দেওয়ার মতন। এখন আপনি কি করবেন? আপনি চার্জশিট দিবেন। আপনারটা যখন আপনি নতুন করে চার্জশিট দিবেন, তখন ওইটা কিন্তু আবার সম্পূরক হবে না, কারণ এই মামলায় এর আগে চার্জশিট নাই। এই মামলায় এর আগেরটা কি? ফাইনাল রিপোর্ট। এখন দিচ্ছেন আপনি চার্জশিট। যখন কোনো মামলায় প্রথমবার কোনো রিপোর্ট দেওয়া হয় সেটা সম্পূরক না, সেটা জেনারেল রিপোর্ট। এই যে চার্জশিটে অনেক সময় যে 8 জন বা 10 জনের নাম থাকে, এক্ষেত্রে আমাদের যে মামলার যে আয়ু, উনি অনেক সময় দেখা যায় যে ওখান থেকে 3 জন বা 4 জন 5 জনের নাম বাদ দিল। এখানে যে ব্যক্তি মামলা করে সে এবং কোর্ট কি ওই মামলার আয়ুকে কোনো কিছু বলতে পারে বা এই ধরনের কোনো রিস্ক থাকে কিনা স্যার? 100% বলতে পারে। এটা মিথ্যা দলিল প্রণয়ন বা ভুল দলিল প্রণয়ন এরকম দ্বারা কিন্তু প্যানেল করে আছে। পাইছেন নাকি? না আমি বানাই বলতেছি, বলেন তো। আছে না? প্যানেল করে কিন্তু আছে। তো ওইটা তখন আদালত আসলে এত কঠোর হয় না, তবে হওয়া দরকার। হয় না, তবে ছাড় দিয়ে দেয় আর কি। আছে। মামলার আয়ু যখন মামলা তদন্ত শেষে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিল, কিন্তু বিবাদী দোষী না, কিন্তু তাকে দোষারোপ করে আয়ু চার্জশিটটা দিয়ে দিল স্যার। কিন্তু এক্ষেত্রে আহ, আসামি প্রকৃতপক্ষে সে আসামি না, কিন্তু আসামি পরবর্তী কি চার্জশিট বা ওই আয়ু কোনো কিছু করতে পারবে কিনা স্যার? নতুন আয়ু
না স্যার, আমি একটা মামলা করছি, মামলাটা মানে আমি করি নাই, আমি নির্দোষ, কিন্তু মামলার আয়ু যে কোনো কারণবশত আমাকে আসামি দিয়ে চার্জশিটটা দিয়ে দিছে স্যার। চার্জশিট বা উম, চার্জশিটটা দিয়ে দিছে, সেক্ষেত্রে আমি তার মানে কোনো কিছু করতে পারবো কিনা স্যার? হ্যাঁ, সেই তো সরাসরি আইন অমান্য করছে। আপনি তো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন, আদালতের কাছে আপনি আবেদন জানাতে পারবেন। তারপর পরবর্তী কার্যক্রম আদালত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে, অথবা তার বিরুদ্ধে আপনার ওই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিতে পারেন।